করছি রবি বৈঠকের পক্ষ থেকে অনুষ্ঠান সাহিত্য পার্বণ, সহযোগিতায় ভাষা ও ভবিষ্যৎ। আমরা শুনবো কবিতা কোলাজ। নমস্কার, কারুবাক আবৃত্তি শিক্ষা কেন্দ্রের সবাই এসেছি চন্দ্রানীর আমন্ত্রণে রবি বৈঠকিতে। রবি বৈঠকি যার আমন্ত্রণ আমরা বারবার পাই, কিন্তু অনেকটা দূরত্বের জন্য এসে পৌঁছতে পারি না। আজ অবশেষে আমরা আসতে পেরেছি, এর জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা চন্দ্রানীর জন্য। আমাদের আজকের যে এই অনুষ্ঠানের আমাদের নিবেদন এবং মধুসূদন। আমরা বলি কবিরে তার জীবনচরিতে খুঁজে পাওয়া যায় না, এটা খুব সত্যি কথা, কিন্তু অলৌকিক কবি সত্তা মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের তার জীবন ব্যাপ্ত এবং বিক্ষিপ্ত, তার জীবনের কিছু কিছু ঘটনা এবং অবশ্যই তার কবিতা, তাই দিয়ে এটি গ্রন্থিত করা হয়েছে। এবং মধুসূদন, আমরা আরও একবার চন্দ্রানীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণে আছেন দোলন দত্ত, শুভশ্রী সাহা, রাখি ঘোষ, শেলি নন্দী, অমৃতা বিশ্বাস, স্নিগ্ধা কুণ্ডু, আমি অপর্ণা পাল এবং আমাদের দিদি সমিতা চৌধুরী ওঝা। শুরু করছি এবং মধুসূদন। কপোতাক্ষের জলে সূর্য নেমে গেছে অনেকক্ষণ আগে। কবি আজ আবৃত্তি করবেন না? ওই দেখুন, অন্ধকার আকাশে নক্ষত্র হাসছে, আনন্দ জাগছে, আশা বাড়ছে। আপনার উদাত্ত কণ্ঠে বলুন কবি। ও মাই নেটিভ ল্যান্ড, গুড নাইট। রেখো মা দাসেরে মনে, এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনোকোকো নদে। প্রবাসে দৈবের বসে, জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে, যাচি বুঝি তব কাছে, হেন অমরতা আমি, কহ গোসামা জন্ম দে। তবে যদি দয়া করো, ভুলে দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে, মানসে মা যথা ফলে, মধুহীন করো না গো তব মনোকোকো নদে। প্রবাসে দৈবের বসে, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে, মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন কলকাতা থেকে দূরে যশোরের সাগরদাঁড়ি নামে এক অজগায়ের বালক। ৮-৯ বছর বয়সে গ্রামেই মধুসূদনকে ফার্সি শেখানোর ব্যবস্থা করা হয়। মধুসূদন দ্রুত এই ভাষা শিখে নেন, সেই সঙ্গে গাজাল শেখেন। পরে হিন্দু কলেজের বন্ধুদের তিনি গাজাল শোনাতেন। হিন্দু কলেজে বাংলা পড়াতেন রামতনু লাহিড়ী। তার পটলডাঙ্গার বাড়িতে মধুসূদন সহ অন্য ছাত্ররা নিয়মিত যাতায়াত করতেন। শোনা যায় এই আড্ডাতেই মধুসূদন অনর্গল, মিল্টন ও শেক্সপিয়ার থেকে আবৃত্তি করতেন। আপনার চোখে অশ্রু কবি, ষষ্ঠ স্বর্গে এসেছেন আজ। আপনার কলমে মৃত্যু হবে আমার। নিকুম্ভিলা যজ্ঞ সম্পন্ন করে নিই তবে আমি, উচ্চারণ করে নিই মহামন্ত্র। হয়তো আমার পিতা ভ্রাতা বীরবাহুর মৃত্যুতে শোকাচ্ছন্ন। এরপর আমার মৃত্যুতে ভেঙে পড়বে তার প্রবল শির দ্বারা। তিনি উন্মাদের মতো ছুটে যাবেন যুদ্ধক্ষেত্রে।
স্বর্গ এগিয়ে চলেছে। আমার ক্ষুল্লতাতের সঙ্গে যজ্ঞাগারে প্রবেশ করেছে লক্ষণ। এবার আমার অস্ত্রহীন শরীরে আঘাত রাখবে শিয়রে মৃত্যু। মধুকবি, আমি মেঘনাদ, এ নদের তীরে আজও অপেক্ষায়। আপনি আসবেন, ষষ্ঠ স্বর্গ ভেঙে সাজাবেন। আমার মৃত্যুর আগে আমার মুখে এক প্রবল চিৎকার দেবেন। একবার একবার ভয় পেয়ে রামায়ণ বলবে, মধুকবির মেঘনাদ সহজে মৃত্যু নেয়নি, চিৎকারে আতঙ্ক রেখে গেছে। কলকাতায় রাজনারায়ণ দত্ত উকিল হিসাবে তখন একটি প্রতিষ্ঠিত নাম। তার ওই একটি মাত্র ছেলে, ভালো ছাত্র, স্কলারশিপ পেয়েছে, ইংরেজিতে তুখোড়, কিন্তু মাঝে মধ্যে এই আদুরে ছেলে আজব সব আচরণ করত। ছেলের সমস্যা তিনি বুঝতে পারেননি, অথচ তাকে বন্ধ করে নেওয়ার চেষ্টাই করেছিলেন তিনি। এমনকি মধুর বন্ধুরা পর্যন্ত এই সময়ের শিক্ষিত ছেলেপুলে হয়েও পিতা পুত্রের সহজ এমন সম্পর্ককে উদার মনে মেনে নিতে পারতেন না। হিন্দু কলেজের এই দুই ছাত্র গৌরদাস আর ভোলানাথ সেজে গুজে মধুদের খিদিরপুরের বাড়িতে এসে দেখেন, এ কি কাণ্ড! রাজনারায়ণ দত্ত আলবোলাটা টানা শেষ করে নলটা এগিয়ে দিলেন মধুর দিকে। মধুও বেশ তৃপ্তির সঙ্গে তামাকের ধোঁয়া ছাড়ছেন। বিস্মিত গৌরদাস বন্ধুর কাছে এই বিষয়ে জানতে চাইলে মধুসূদন তাকে আরও হতবাক করে দিয়ে বলেছিলেন, তার পিতা এসব বস্তা পচা নিয়মনীতি তোয়াক্কা তো করেনি না, এমনকি তারা কখনো কখনো একসঙ্গে বসে মদ্যপানও করেন। এই পিতারই বিরুদ্ধাচারণ, ধর্মান্তরিত হওয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অর্থাভাব, যথেচ্ছাচারী জীবনের আর এক নাম মধুসূদন দত্ত। অথচ ব্যক্তিগত জীবনের বাইরে এক আশ্চর্য প্রতিভাবান মানুষ। কাঁদবেন না কবি, শান্ত হন। সাগরদাঁড়িতে রাত্রি নামলেও কাব্যে প্রভাত রেখেছেন আপনি। সৃষ্টি করেছেন নতুন পথ, সাহিত্যের দিগন্ত থেকে দিগন্তে ছুটে গেছেন অবলীলায়। আপনার মতো বীরের চোখে অশ্রু কি মানায় কবি? আমি আপনার মেঘনাদ, পুরাণ থেকে এসে আপনার পাশে বসেছি। কপোতাক্ষ ভেসে যাচ্ছে আপনাকে নিয়ে, তার হৃদয়ে গৌরব। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার আগে হিন্দু কলেজের শেষ পরীক্ষায় মধুসূদন পেয়েছিলেন 50-এর মধ্যে 30। তিনি অষ্টম হয়েছিলেন। প্রথম হয়েছিলেন গোবিন্দ দত্ত, তিনি পেয়েছিলেন 49। দ্বিতীয় হয়েছিলেন প্যারীচরণ সরকার, পেয়েছিলেন 47। ধর্মান্তরের সন্ধ্যায় চার্চে গাইবার জন্য মধু নিজেই একটি হিম রচনা করেন। যিনি পরবর্তীতে মেঘনাদবধ কাব্য রচনা করবেন, তার কাছে অবশ্য তেমন বড় কিছু ছিল না। মধুর যখন 10 বছর বয়স, তার পিতা তাকে নিয়ে এসেছিলেন কলকাতায়। গ্রাম থেকে হঠাৎ ছিটকে পড়লেন মহানগরে। নতুন স্কুল জীবন তার জীবনে নিয়ে এসেছিল অন্য সংকট। বালকটি স্কুলের অন্য ছাত্রদের মতো ইংরাজিতে কথা বলতে তো পারতেনই না, বরং উদ্ভট যশুরে বাংলায় কি যে বলতো তা নিয়ে সহপাঠীদের হাসির খোরাক হতো। আত্মরক্ষার জন্য মধু ধরেছিলেন ভিন্ন পথ। তার পিতা যে ধনী উকিল রাজনারায়ণ দত্ত, একথা তিনি মাঝে মাঝেই বলতে শুরু করেন। সহপাঠীদের দামি উপহার দিতেন, বাড়িতে নিমন্ত্রণ করতেন, বড়লোকি চাল দেখিয়ে হীনমন্যতা থেকে হয়তো রেহাই পেতে চাইতেন। বাল্য কৈশোরে যা ছিল আত্মরক্ষার অস্ত্র, শেষ পর্যন্ত সেটাই দাঁড়িয়ে গিয়েছিল অভ্যাসে। অকারণে অহংকারী হয়ে ওঠা, বাড়িয়ে বলা আরও কত কি। কখনো মনে সারা জীবনের এই সব কৃতকর্মের জন্য একসময় অনুশোচনার গ্লানিতে পুড়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন বারবার। হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচুরি।
কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় নিরাহারে সপিকায় মনো, মজিনু বিফল তপে অবরেণ্যে বড়ি, কেলিনু শৈবাল ভুলি কমল কানন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি। যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মনে জালে। প্রথম স্ত্রী রেবেকার সন্তানদের ছেড়ে কলকাতায় পালিয়ে এসেছিলেন মাইকেল, আর কোনো দিনও ফিরে যাননি। মধু যখন বুঝলেন বিবাহ বিচ্ছেদ পাবেন না, তখন প্রেমিকা হেনরিয়েটাকে কলকাতায় চলে আসতে লিখলেন। হেনরিয়েটা আর মাইকেল একসঙ্গে ছিলেন 15 বছর। প্রথমে কলকাতা, পরে ইউরোপ, আবার কলকাতা। হেনরিয়েটার গর্ভে মাইকেলের 4টি সন্তান হয়েছিল: শর্মিষ্ঠা, ফ্রেডরিক, অ্যালবার্ট। তৃতীয় সন্তান একটি মেয়ে, যে সূতিকাগৃহেই মারা যায়। সে সময় মাইকেলের কলমে সৃষ্টির জোয়ার এসেছিল। নেশাগ্রস্তের মতো মত্ত হয়েছিলেন তিনি সৃষ্টির আনন্দে। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন নাটক, একেই কি বলে সভ্যতা? বুড়ো শালিকের ঘাড়ে রোর মতো প্রহসন। অন্যদিকে তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। 5 বছরে মাইকেল বাংলা নাটক আর কাব্যকে বলতে গেলে নিস্তরঙ্গ পুষ্করিণী থেকে পরিণত করেছিলেন মহাসমুদ্রে। 1866 সালের 17 নভেম্বর আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টারির স্বীকৃতি পান মাইকেল। এই সুখের খবর তিনি সবার আগে জানিয়েছিলেন বিদ্যাসাগরকে। আমি নিশ্চিত আপনি জেনে দারুণ খুশি হবেন যে গত রাতে গ্রেজেন সোসাইটি আমাকে বারে ডেকে পাঠিয়েছিল এবং আমি অবশেষে ব্যারিস্টার হয়েছি। এর সব কিছুর জন্য আমি ঋণী প্রথমে ঈশ্বর এবং তার নিচে আপনার কাছে। এবং আপনাকে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমি চিরদিন আপনাকে আমার সবচেয়ে বড় উপকারী এবং সবচেয়ে খাঁটি বন্ধু বলে বিবেচনা করব। আপনি না হলে আমার যে কি হতো প্রিয় বিদ্যাসাগর, আপনি ছাড়া আমার কোনো বান্ধব নেই। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু, উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে। গিরিশ কি সেবা তার সে সুখ ও সদনে, দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘশির তরুদল দাস রূপ ধরি, পরিমলে ফুল কুল 10 দিশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। যে বিদ্যাসাগরকে তিনি একসময় টুলো পণ্ডিত বলে ব্যঙ্গ করতেন, সেই বিদ্যাসাগরই তার পরম বন্ধু হয়ে ওঠেন। কেবল বন্ধু নয়, ত্রাতা বলা যায় তাকে। মাইকেল বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টার হবেন বলে। অমিতবাইতার জন্য তিনি মাদ্রাজ, কলকাতা, লন্ডন, ভার্সাই, কোথাও শান্তি পাননি। পাওনাদারদের অভিযোগে তাকে থানা পুলিশ করতে হয়েছিল। শেষ পর্বে বিশেষ করে ইউরোপ বাসকালে বিদ্যাসাগর তাকে যেভাবে বারবার টাকা দিয়ে সাহায্য করেছিলেন, তার তুলনা মেলা ভার। 1873 সালের মার্চ মাস নাগাদ কবির স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে। কন্যা শর্মিষ্ঠার তখন 13 বছর বয়সেই বিয়ে দিয়ে দিলেন তার দ্বিগুণ বয়সী এক অ্যাংলো যুবকের সঙ্গে। মেয়ের বিয়ের পর সপরিবারে মাইকেল গেলেন উত্তরপাড়ায়। সে সময় হাওড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট বাল্যবন্ধু গৌরদাস মধুকে দেখতে গিয়ে দেখেন
তখন সে বিছানায় তার রোগ যন্ত্রণায় হাঁপাচ্ছিল, মুখ দিয়ে রক্ত চুঁয়ে পড়ছিল, আর তার স্ত্রী দারুণ জ্বরে মেঝেতে পড়েছিল। পরদিনই মাইকেলকে ভর্তি করানো হলো আলিপুরের জেনারেল হাসপাতালে। গলার অসুখ তো ছিলই, যকৃতের সিরোসিস থেকে দেখা দিয়েছিল উদরী রোগ। হাসপাতালে কবির সঙ্গে একদিন দেখা করতে এসেছিলেন তার এক সময়ের মুন্সি মনিরুদ্দিন। মাইকেল তার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে তারপর তা বকশিস হিসেবে দিয়ে দিয়েছিলেন তার সেবারতা নার্সকে। 26শে জুন হেনরিয়েটা মারা যান। মাইকেল এই সংবাদ এক পুরনো কর্মচারীর কাছ থেকে জানতে পারেন। 29শে জুন রবিবার মাইকেলের অন্তিম অবস্থা ঘনিয়ে এলো। বেলা 2টোর সময় চিরঘুমের দেশে চলে গেলেন কবি। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগর দাঁড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী। মৃত্যুর পর মাইকেলের শেষ কৃত্য নিয়েও হাজার সমস্যা। কলকাতার খ্রিস্টান সমাজ তাকে সমাহিত করার জন্য মাত্র 6 ফুট জায়গা ছেড়ে দিল না। ফলে কবির মরদেহে পচন ধরল। অবশেষে অনেক হেনস্থার শেষে মৃত্যুর 24 ঘন্টারও পর লোয়ার সার্কুলার রোডের কবরস্থানে মাইকেলকে সমাধিস্থ করা হয়। 4 দিন আগে সেখানেই হেনরিয়েটাকে সমাধিস্থ করা হয়েছিল। কবির খবর খোঁড়া হয় তার পাশেই। সেদিন ভক্ত বন্ধুবান্ধব মিলে উপস্থিত ছিলেন প্রায় 1000 মানুষ। কিন্তু একদিন শ্রদ্ধা ও ভালোবাসায় নিজের গ্রন্থ উৎসর্গ করে যাঁদের বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত করে গেলেন, সেই ভিড়ে ছিলেন না তাঁদের একজনও। আপনার সমাধি উজ্জ্বল হয়ে উঠেছে চন্দ্রমায়। ওই দেখুন কবি, পথিক থামিয়েছে তার পথ চলা, আপনাকে জেনে নিচ্ছে আপনার থেকেই। মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। কবি, অশ্রু বিমোচন করুন, মহানিদ্রা ভঙ্গ করুন আর একবার। সাগর দাঁড়ির পথিকের সঙ্গে আমিও যে দাঁড়িয়ে আছি আপনার সমাধির পাশে।